আপনার কাছের মানুষ যদি আপনাকে এমনভাবে ধোঁকা দেয় যে আপনার মস্তিষ্কই কাজ করা বন্ধ করে দেয়, তখন ঠিক আপনি কি করবেন? আজকে আমরা সিদ্ধার্থের গল্প জানব, যার জীবনটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। সবাই তাকে পাগল মনে করেছিল, কিন্তু তার এই পাগলামির আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর আর অন্যরকম এক গল্প। কিভাবে লাইফে হ্যাপি এবং সেট থাকা সিদ্ধার্থ হঠাৎ করেই সাইকোতে পরিণত হয়, সেটাই দেখব আমরা আজকের গল্পে। সবাই একরকম ভেবেছিল, কিন্তু গল্পের শেষে যা হতে চলেছে সেটা ছিল একেবারেই অন্যরকম। তো আজ আমরা এক্সপ্লেন করব তেলুগু ভাষায় 2026 সালে সদ্য মুক্তি পাওয়া থ্রিলার, কমেডি এবং রোমান্টিক মুভি সাইকো সিদ্ধার্থ। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আরও অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই রাতের বেলা সিদ্ধার্থকে দেখা যায় আন্ডারওয়্যার পরে রাস্তার মধ্যে দৌড়াচ্ছিল, আর তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কাউকে নাম ধরে ডাকছে, চিৎকার করে বারে বারে ডাকছে। এরপরে সে আমাদের অ্যাডভাইস দিতে থাকে, মদ আর সিগারেট দুটোই স্বাস্থ্য এবং জীবনের জন্য ক্ষতি, ঠিক তেমনি ভালোবাসাও জীবন, স্বাস্থ্য দুটোর জন্যই ক্ষতি। এমনকি এটা শুধু ক্ষতিকরই নয়, জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু তারপরও মানুষ ভালোবাসে। আপনিও হয়তো কখনো না কখনো কাউকে ভালোবেসেছেন, ঠিক তেমনি আমিও ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর এভাবেই সিদ্ধার্থ তার কষ্টে ভরা কাহিনী আমাদের শোনাতে শুরু করে। সিদ্ধার্থের আজকের জীবনের এই পরিণতি কি করে হলো, সেটা জানার জন্য আমাদের অতীতে যেতে হবে। 1 বছর আগের ঘটনা। শ্রেয়াকে আমরা দেখতে পাই, যে একজন ক্লাসিক ডান্সার। সে জায়গায় জায়গায় যে পারফর্ম করে, এছাড়া অনেককে নাচও শেখায়। শ্রেয়ার বিয়েও হয়ে গিয়েছিল, তার একটি ছেলেও রয়েছে, ঋষি। উপর থেকে দেখতে গেলে সবকিছু একেবারে ঠিকঠাক, পরিপাটি, কিন্তু ভেতরে ভেতরে এই শ্রেয়া ছিল এক জাহান্নামের ভেতরে। শ্রেয়া তার জীবনটাকে উপভোগ করছিল না, বরং অসহ্য জীবনটাকে সে সহ্য করে যাচ্ছিল। তার হাজব্যান্ড রঘু তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছিল। প্রতিদিন রাতে রঘু মদ খেয়ে বাড়ি ফেরে, আর বাড়ি ফিরেই অমানবিক টর্চার করে শ্রেয়ার উপরে। মারধর, টর্চার সবকিছুই। আর প্রতিটা রাত যেন শ্রেয়ার জন্য হয়ে ওঠে বিভীষিকাময়। রঘু এতটাই জঘন্য মন মানসিকতার লোক ছিল যে যখন তার ইচ্ছে হতো সে শ্রেয়ার উপরে ঝাঁপিয়ে পড়ত, তাকে টর্চার করত, আর ইন্টিমেট হওয়ার পরে শ্রেয়ার মুখের ওপরে টাকা ছুঁড়ে দিত, যেন মনে হচ্ছে সে কোনো পতিতালয়ের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, অথচ শ্রেয়া তার বিবাহিত স্ত্রী। আর এরপরে রঘু সেখান থেকে চলে যেত, আর শ্রেয়া সেই টাকাগুলো বাধ্য হয়ে রেখে দিত, কারণ সেগুলো দিয়ে তাকে সংসার চালাতে হতো। এই কষ্টকর জীবনটাই শ্রেয়া এতদিন সহ্য করে আসছিল, কিন্তু ধীরে ধীরে ঋষি বড় হচ্ছে। সে বুঝতে পারে তার মায়ের সাথে কি হচ্ছে। শ্রেয়ার ভয় হচ্ছে ঋষিও যদি তার বাবা রঘুকে দেখে দেখে এমন মন মানসিকতা নিয়েই বড় হয়, তাহলে কি হবে। আর ঋষির কথা ভেবেই অনেক সাহস যুগে সে রঘুকে ডিভোর্স দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। সাহস করে ডিভোর্স পেপারে সাইনও করে দেয়। শ্রেয়া তার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়। ডিভোর্স পেপারটা সে বাড়িতে রেখে ঋষিকে নিয়ে সেখান থেকে চলে আসে। যেহেতু সে ক্লাসিক ডান্স জানত, সেই ডান্সে পারফর্ম করে অথবা মানুষদের শিখিয়ে সে বেশ কিছু টাকা ইনকাম করে ফেলতে পারবে, যেটা দিয়ে সে ঋষিকে মানুষ করে তুলতে পারবে। আর এই জন্য সেখান থেকে চলে আসে। রঘুকে তাদের জীবনে এখন আর দরকার নেই, তাই রঘুকে ছেড়ে তারা অনেক দূরে চলে আসে, আর একটা মহল্লায় সস্তায় একটা বাড়ি ভাড়াও নিয়ে নেয়। কিন্তু সেই মহল্লাটা একেবারেই সুবিধার ছিল না, কারণ সেই মহল্লায় আসার পর থেকেই শ্রেয়ার উপরে বাজে বাজে কমেন্ট এবং তার দিকে বাজেভাবে তাকাচ্ছিল সেই মহল্লার বেশ কিছু ছেলে এবং লোকেরা। কিন্তু তারপরও শ্রেয়া এতে ভয় পায় না, সে ভেবেই নিয়েছে যা হবার হবে। কিন্তু তারপরও সে রঘুর কাছে আর ফেরত যাবে না। শ্রেয়া আর ঋষি যখনই সেই নতুন ঘরে তাদের জিনিসপত্র উঠাচ্ছিল, তখনই ঋষি চোখ পড়ে তাদের ওপরতলায় থাকা ঋষির উপরে, যে ব্যালকনিতে আন্ডারওয়্যার পরে দাঁড়িয়েছিল। ঋষি তাকে দেখে হাসে আর বলে সে ওখানে ওই অবস্থায় কি করছে। আর ঋষির এই কথাতে শ্রেয়াও তাকে দেখে ফেলে। সিদ্ধার্থ তাকে বলে, চুপ করো, না হলে সবাই আমাকে দেখে ফেলবে। আসলে বাড়ি ভাড়া নেয়ার জন্য বাড়িওয়ালা এসেছিল, কিন্তু সিদ্ধার্থের কাছে বিষ খাবারও টাকা ছিল না, আর এই জন্য জানালা দিয়ে সে এখানে এসে লুকিয়েছিল, যাতে বাড়িওয়ালা তাকে বাসায় খুঁজে না পেয়ে চলে যায়। সিদ্ধার্থের এই আইডিয়া কাজেও লাগে। কিছুক্ষণ পরেই বাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। সিদ্ধার্থের এই অবস্থা কেন? সে কি সবসময় এমন ছিল? না,
একসময় তার জীবনটাও খুব সুন্দর ছিল। জীবনের টাকা পয়সা ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসার মানুষ ছিল। কিন্তু একটা সময় সবকিছু শেষ হয়ে যায়। সিদ্ধার্থ তৃষাকে অনেক ভালোবাসতো, আর তৃষাও তাকে ভালোবাসতো। তাদের ভালোবাসার গল্প ভালোই চলছিল। কিন্তু এর কয়েকদিন পরেই তৃষা সিদ্ধার্থকে একটা বিজনেস আইডিয়া দেয়, যেখানে সিদ্ধার্থ যদি ইনভেস্ট করে তাহলে সে অনেক মুনাফা পাবে। সিদ্ধার্থ তৃষার কথা মতোই সে বিজনেসে ইনভেস্ট করে, আর এতে লাভও হয় অনেক। প্রথম কয়েক মাস বেশ লাভ আসে, আর এতে সিদ্ধার্থ তৃষাকে আরও বেশি বিশ্বাস করে। আর এই জন্যই তার কাছে যত ব্যাংক ব্যালেন্স ছিল সবকিছু সে ইনভেস্ট করে দেয়। এমনকি বন্ধুদের থেকে টাকা ধার নিয়েও সে ইনভেস্ট করে দেয়। সেই ইনভেস্টমেন্ট থেকে খুব ভালো প্রফিট হচ্ছিল। আর এরপরেই তৃষা মনসুরের সাথে দেখা করায় সিদ্ধার্থকে। এই মনসুর স্টার্ট আপ খোলে, আর এইসব কাজই সে করে। তাই তৃষা তাকে আইডিয়া দেয় মনসুর আর সিদ্ধার্থ দুজনে মিলে একটা স্টার্ট আপ খোলার জন্য, একটা নতুন কোম্পানি খোলার জন্য। তারা দুজন সেটাই করে। কিন্তু তার কয়েকদিন পরেই মনসুর তার আসল রূপ দেখায়। মনসুর বিশ্বাসঘাতকতা করে। সেই কোম্পানি থেকে সিদ্ধার্থের নাম সরিয়ে দেয়, পুরো কোম্পানিটা নিজের নামে করে নেয়। সিদ্ধার্থ একেবারে পথের ফকির হয়ে যায়। এছাড়া যেসব বন্ধু বান্ধবের কাছে সে টাকা ধার নিয়েছিল তারাও তাকে প্রেশার দিতে থাকে, যার ফলে সিদ্ধার্থ একটা সময় পথের কাঙাল হয়ে যায়। এদিকে অনেক মেয়েই তো এমন স্বভাবের থাকে, যার কাছে টাকা তারাও তার কাছে। তৃষাকে দেখা যায় সেই টাইপের মেয়েদের মধ্যে একজন। যেহেতু সিদ্ধার্থ পথের ফকির হয়ে গিয়েছিল, তাই তৃষা তাকে ছেড়ে মনসুরের কাছে চলে আসে, অর্থাৎ তাকে ধোঁকা দিয়ে দেয়। ভালোবাসার মানুষের কাছ থেকেও সে ধোঁকা খায়, পার্টনারের কাছ থেকে ধোঁকা খায়। এমনকি কিছু কিছু বন্ধুরাও তাকে অনেক প্রেশার দিয়ে টাকা আদায় করে নেয়, যার ফলে সিদ্ধার্থের আজকের এই অবস্থা। যে একটা সময় বিলাসবহুল জীবনযাপন করত, আরামায়েশে জীবনযাপন করত, সে এখন পথের ফকির। খাবারের জন্য তার কাছে টাকা নেই। কাছের মানুষগুলোর কাছ থেকে এমন জঘন্যভাবে ঠকার পরে সিদ্ধার্থের মানসিক অবস্থাও কিছুটা বিগড়ে যায়। আর এই জন্য কোনো কাজেই সে মনোযোগ দিতে পারে না, আর কেউ তাকে কাজও দেয় না। যার ফলে সিদ্ধার্থের জীবন আরও দুর্বিষহ হয়ে গেছে। এজন্য নিজের খাবারের জন্য তাকে অনেক কষ্ট করতে হয়। মাঝে মধ্যে আশেপাশের দোকানের কার্টুনগুলো থেকে সে খাবারের প্যাকেট চুরি করে, আর সেগুলোই অন্য দোকানে বিক্রি করে সে খাবারের টাকা জোগায়। তাহলেই বুঝে নিন, যে খাবারের টাকাই এভাবে জোগায় সে আবার বাড়ি ভাড়া থেকে দেবে। একজন ধনী লোক, যে একটা সময় বিলাসবহুল গাড়িতে চড়ত, 5 স্টারে খেতে যেত, আর সে এখন কার্টুন থেকে খাবার চুরি করে সেগুলো বিক্রি করে নিজের জীবন চালায়। ভাবুন তার ভাগ্যটা কত খারাপ। অন্যদিকে সিদ্ধার্থ যে বাসা থাকতো সেটা শুধু নামের বাসা, কারণ তার বাসা দেখলে আপনার বমি চলে আসবে। সেখানে কোনো মানুষ কেন, কোনো জীবজন্তু পশু প্রাণীও থাকতে পারবে না, কারণ চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। আগেই বলেছিলাম, সিদ্ধার্থের মানসিক অবস্থা এখন এমন হয়ে গেছে, বাচ্চারা তাকে পাগল ভাবে। আশেপাশের বেশিরভাগ মানুষও সেটাই মনে করে। এত ঘনবসতি একটা মহল্লায় থাকার পরেও সিদ্ধার্থ যেন একেবারেই একা। আর এই জন্যই সিদ্ধার্থের কাছে কোনো কিছুরই আর মানে হয় না, না পরিষ্কার পরিচ্ছন্নতা, না মানুষের চিন্তা ভাবনা। এরপরেই রেবানকে দেখানো হয়, যার সাথে তার স্ত্রী প্রচণ্ড ঝগড়া করছিল। তার স্ত্রী তার উপরে এতটাই রেগেছিল যেন মনে হচ্ছিল রেবানকে কাছে পেলে সে খুনই করে ফেলবে। এরও একটা কারণ ছিল, রেবান আসলে সিদ্ধার্থের বন্ধু। আর সিদ্ধার্থ যখন তাকে ইনভেস্টের সেই বিজনেস করেছিল, আর রেবানের কাছ থেকেও সে 5 লাখ টাকা ধার নিয়েছিল, আর সেই টাকাটা ছিল রেবানের স্ত্রীর। কিন্তু বিজনেসে লস হওয়ার পরে, অর্থাৎ মনসুর তাকে ধোকা দেওয়ার পরে, সিদ্ধার্থ রেবানের সেই টাকাটা আর ফেরত দিতে পারেনি। আর সেই টাকা নিয়ে এখন মাঝে মধ্যেই রেবান আর তার স্ত্রীর প্রচণ্ড ঝগড়া হয়। রেবানের স্ত্রী তাকে বারবার বলছিল সেই টাকা যদি সে এনে দিতে না পারে তাহলে সে রেবানকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আর এই সিদ্ধার্থ আর রেবান দুজনেই বেস্ট ফ্রেন্ড। রেবান তো অনেক কষ্টে সিদ্ধার্থকে খুঁজে বের করে, তার বাসায় চলে আসে আর বলে, দোস্ত, আমার টাকাটা দিয়ে দে, না হলে আমার সংসার ভেঙে যাবে। সিদ্ধার্থ তাকে বলে, আমার ঘরে যা মূল্যবান জিনিস আছে উঠিয়ে নাও, এখান থেকে হয়তো 10-15 টাকা পেয়ে যাবে। কি করব আমি? আমার অবস্থা তো দেখতেই পারছো। এই সময় আমি 5 লক্ষ টাকা কিভাবে দেব? রেবান একে তো সিদ্ধার্থের অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছিল, তার উপরে সিদ্ধার্থের এমন কথা। সে বলে, 5 লাখ টাকা আমার লাগবে, আমি এগুলো দিয়ে কি করব? রেবান তাকে আইডিয়া দেয়, চলো আমরা মনসুরের কাছে যাই, ও তোমার কোম্পানি নিজের নামে করে নিয়েছে, ওকে আমরা ধমকি দেব যে আমাদের টাকা আমাদের না দিলে আমরা কেস করে দেব। যদিও সিদ্ধার্থ সেখানে যেতে চাইছিল না, কারণ হচ্ছে মনসুরের মুখ দেখলেই সে প্রচণ্ড রেগে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। এক কথায় সে সাইকো হয়ে ওঠে। মনসুরের খোঁজে
তারা চলে আসে নাইট ক্লাবে। তারা দেখতে পায় মনসুর সেখানে সিদ্ধার্থের টাকা মেরে দিয়ে তারই গার্লফ্রেন্ডকে নিয়ে অর্থাৎ তৃষাকে নিয়ে মজমাস্তি করছিল। এটা দেখে সিদ্ধার্থ পাগল হয়ে যায়। সিদ্ধার্থের গায়ে আগুন ধরে যায় যখন সে দেখছিল মনসুর তার গার্লফ্রেন্ডের বডির এক এক জায়গায় টাচ করছিল। সে চাইছিল মনসুরকে এখানেই জীবন্ত চালিয়ে দেবে, কিন্তু কি করবে? একবার ভাবেও যে মনসুরের কাছে যে তাকে মারধর করবে। ঠিক ওই সময়টাতে মনসুরের বডিগার্ড সেখানে চলে আসে। রেবান আর সিদ্ধার্থকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তারা কিছুই করতে পারে না। সেই বডিগার্ডগুলো তাদের তো মারধর করেই, এমনকি তাদের জামা কাপড় পর্যন্ত খুলে রেখে দেয়। বাধ্য হয়ে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য তারা সেখানে কার্টন পরে বের হয়ে আসে। বাইরে আসার পরে সিদ্ধার্থ অনেক রেগে যায়। সে রেবানকে বলে, তোকে বলেছিলাম এখানে আসবো না, টাকা তো দিলই না, উল্টো জামা কাপড়ও রেখে দিল। রেবানও রেগে যায়, তোর জন্য আজকে আমার এই অবস্থা। টাকা না পেলে আমি বাড়ি ফিরবো কি করে? আমার টাকা না পেলে আমি বাড়িরও থাকবো না, ঘাটেরও থাকবো না। দুজনের মধ্যেই তর্ক বেঁধে যায়, হাতাহাতি হয়ে যায়। কিন্তু তাতেই বাকি 25 বছরের বন্ধুত্ব সবকিছু ভুলে কোনোরকমভাবে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরেই দেখা যায় তৃষা আবারও কল করে সিদ্ধার্থকে। আসলে তৃষা তো মনসুরের সাথেই থাকে, আর সিদ্ধার্থের সাথে সে বেইমানি করেছে। কিন্তু তারপরও মনসুরের সাথে সে অতটা হ্যাপি নয়, বিশেষ করে শারীরিক সম্পর্কের দিক দিয়ে। আর সেই সুখ পাওয়ার জন্যই সে মাঝে মধ্যেই সিদ্ধার্থের কাছে ফিরে আসে, আর সিদ্ধার্থের সাথে সে এনজয় করে। আর ঠিক তেমনি আজকেও তৃষার মন খারাপ ছিল, আর এই জন্য সে সিদ্ধার্থের সাথে দেখা করতে চাইছিল, কথা বলতে চাইছিল। কিন্তু সিদ্ধার্থের মন মেজাজ আজকে এমনিতেই অনেক বেশি খারাপ ছিল। এই জন্য সে তৃষাকে গালি দিয়ে ফোন রেখে দেয়। ফোনটা তো সে রেগেই কেটে দেয়, কিন্তু তারপরও তৃষার সাথে কাটানো তার প্রত্যেকটা মুহূর্ত মনে পড়তে থাকে। কারণ সে তৃষাকে ভালোবাসতো, কিন্তু তারপরও নিজের আত্মসম্মানের খাতিরে সে সেটা না করে বাসায় চলে আসে। এদিকে মাতাল রঘুকে তার আরও এক মাতাল বন্ধুর সাথে বসে মদ খেতে দেখা যায়। রঘুর বন্ধু তাকে বলে, ছি, তুই এখনো মুখ দেখাস কি করে? তোর বউ পালিয়ে গেছে। আমার বউ এমন করলে আমি ওকে খুঁজে বের করে নিয়ে আসতাম, তারপর ওকে এমনভাবে মারতাম যাতে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে না পারত। এত বড় সাহস, আমাকে ছেড়ে এইভাবে চলে যাবে? তুই তো আসলে কাপুরুষ, তাই ওকে এমনিতেই ছেড়ে দিয়েছিস। রঘু যেমন, তার বন্ধুরাও ঠিক একই রকম। দুজনেরই মন মানসিকতা একেবারেই নিচু, আর চিন্তা ভাবনাও নোংরা। এদিকে রঘু সেসব কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে, আর ঠিক করে নেয় যে করেই হোক শ্রেয়াকে খুঁজে বের করবে, আর তাকে সে এমন পেটান পেটাবে যাতে করে কোনোদিন আর তাকে ছেড়ে চলে যাবার কথা চিন্তাও না করে। শুধুমাত্র তার জন্য তার বন্ধু আজকে তাকে কাপুরুষ বলেছে, এর প্রতিশোধ তো সে নেবেই। রঘু বের হয়ে পড়ে শ্রেয়াকে খোঁজার জন্য। এদিকে দেখা যায় ঋষির বিড়াল সিদ্ধার্থের বাসায় চলে আসে। এজন্য শ্রেয়া সেখানে চলে আসে ঋষিকে নিয়ে, আর বলে সিদ্ধার্থের বাসায় তাদের বিড়াল ঢুকে গেছে, সে যদি বিড়ালটা একটু দিত তাহলে অনেক ভালো হতো। কিন্তু ওই সময়টাতে সিদ্ধার্থের মন মেজাজ একেবারেই বিগড়ে ছিল। সিদ্ধার্থ তাদের বলে, এখানে কোনো কুকুর বিড়াল নেই, চলে যাও। তখন ঋষি আর শ্রেয়া যখন জোর করে, সিদ্ধার্থ তখন বলে, বিড়ালটা আমার জানালার ওপরে ছাউনিতে রয়েছে, যদি পারো তাহলে নিয়ে যাও, না পারলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এতে শ্রেয়া রেগে যায়, আর বলে এটা কেমন মানুষ, মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই সে জানে না। শ্রেয়া তখন তাকে বলে, বিড়ালটা তুমি তোমার কাছে রেখে দাও, ওই বিড়াল আমাদের লাগবে না। এরপরেই সে ঋষিকে নিয়ে সেখান থেকে চলে আসে। সিদ্ধার্থ দেখা যায় বিড়ালটাকে সেখান থেকে নামিয়ে নিজের কাছে রেখে দেয়। এদিকে পরদিনই দেখা যায় মনসুর তাকে ডাকে। সিদ্ধার্থ আর রেবান সেখানে চলে যায়। মনসুর আর তার লয়ারও সেখানে ছিল। মনসুর বলে, তুমি আমার বিরুদ্ধে যে কেসটা করেছো সেটা তো তুমি নিশ্চিত হারবে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু তোমার এই কেসের কারণে আমি আমার কোম্পানির নতুন ব্রাঞ্চ খুলতে পারছি না। তুমি এক কাজ করো, আমি তোমাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তুমি তোমার কেসটা উঠিয়ে নাও। এতে রেবান অনেক খুশি হয়ে যায়। টাকাটা পেলে সে তার টাকাটা নিতে পারবে, আর এই জন্য সে সিদ্ধার্থকে রিকোয়েস্ট করে। অন্যদিকে সিদ্ধার্থের অবস্থাও এতটাই খারাপ ছিল যে এই টাকাটা তাকে এখন অনেক উপকার করত। আর এই জন্য বাধ্য হয়ে যখনই সে টাকাটা নিতে যাবে, ঠিক ওই সময়টাতে মনসুর তাকে খোঁচা মেরে বসে, তোমার জীবনের এখন যা অবস্থা, এই 5 লাখ দিয়ে তুমি তোমার এই খয়রাতি জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। তাই এটা নাও আর কেসটা উঠিয়ে নাও, অন্তত একজোড়া ভালো জুতা কিনে নিতে পারবে, তোমার কাছে তো সেটাও নেই। এতে আবারও মাথা গরম হয়ে যায় সিদ্ধার্থের, কারণ একে তো মনসুর তার টাকায় ফুটানি করছিল, তার পুরো টাকা মেরে দিয়ে সে এখন তাকেই বড় বড় কথা শোনাচ্ছিল। আর এই জন্য সে রেগে গিয়ে মনসুরকে বলে কেস সে উঠাবে না, আর এই কেস সে জিতেই ছাড়বে।
চেকটা তার মুখের উপরে ছুড়ে দিয়ে সে সেখান থেকে চলে আসে। এতে আবারও হতাশ হয় রেবান। রেবান বলে এই সুযোগটা সে কেন মিস করলো। সেই টাকাটা পেলে সে তার স্ত্রী নেহাকে একটু বোঝাতে পারত, তার সংসারে একটু সুখ ফিরে আসতো। সিদ্ধার্থ বলে কখনোই না। মনসুর 5 লাখ টাকা দিয়ে আমার সম্মান কিনে নিতে চেয়েছিল। আমার সম্মান কি এতই সহজ যে 5 লাখ টাকা দিয়ে সে কিনে নেবে? আর তুমি টেনশন করো না, তোমার টাকা আমি ফিরিয়ে দেব, এই জন্মে না হয় পরের জন্মে। বেচারা রেবন্ত হাসতেও পারছিল না, কাঁদতেও পারছিল না। সিদ্ধার্থের চক্করে তার জীবনটাই শেষ হয়ে যাচ্ছিল। এদিকে আগেই বলেছিলাম সিদ্ধার্থের মানসিক অবস্থা এখন আর ভালো নেই, এই জন্যই তাকে সাইকো বলা হয়েছে। সে তৃষাকে ইমপ্রেস করার জন্য এবং তার আগের লাইফস্টাইলে ফিরে যাবার জন্য একটা গাড়ি ভাড়া করে নেয় দামি। আর সেই গাড়ি ভাড়া করার টাকাটা সে পেয়েছিল রেবন্তের গাড়ির পার্টস বিক্রি করে। বোঝো ব্যাপার, কি একটা অবস্থা। অন্যদিকে সেই দামি গাড়ির ছবি তৃষাকে পাঠায়। তৃষা তো গাড়ি দেখে ভেবে নেয় সিদ্ধার্থ হয়তো আবার নতুন কোনো ব্যবসা শুরু করেছে, আর এই জন্য তার লাইফস্টাইল আবারও পরিবর্তন হয়ে গেছে। তৃষা তার সাথে দেখা করতে চায়। সিদ্ধার্থ গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তৃষা বলে তুমি তো হয়তো নতুন বিজনেস শুরু করে ফেলেছ। সিদ্ধার্থ বলে তেমনই কিছু একটা। আর এরপরেই তৃষা আর সিদ্ধার্থ দুজনেই অনেকদিন ধরে কাছাকাছি আসছিল না, যার ফলে তাড়াহুড়ো করে সেই গাড়ির ভেতরেই তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। আর ঘনিষ্ঠ হবার পরে একটা সময় সেই গাড়ির ভেতরে সেই রেন্টাল কোম্পানির কার্ড দেখতে পায়। আর এতে দেখে তৃষা বুঝে যায় সিদ্ধার্থ তাকে মিথ্যে বলেছে, এই গাড়িটা সে ভাড়া করে এনেছে। তখন তৃষা তাকে আবারও অপমান করে সেখান থেকে চলে যায় আর বলে তুমি সবসময় গরিবই থেকে যাবে, আর কখনো পরিবর্তন করতে পারবে না। এরপরেই তৃষা চলে যায় আবারও মনসুরের কাছে। এদিকে মনসুর তো জানতো না তার ভালোবাসার মানুষ তৃষা এই মাত্রই তার পুরাতন প্রেমিকের সাথে ঘনিষ্ঠ হয়ে এসেছে, আর এই জন্য মনসুরও তাকে আপন করে নেয়। তারা সেখান থেকে চলে যায়। এদিকে গাড়িতে বসে বসেই সিদ্ধার্থ তৃষাকে মনসুরের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। এটা দেখে সে আবারও কষ্ট পায়। কষ্টে তার বুকটা যেন ফেটেই যাচ্ছিল, কিন্তু তারও কিছু করার ছিল না। এদিকে রঘু অনেক খোঁজাখুঁজির পরে শ্রেয়ার ঠিকানা পেয়ে যায়। সেই মহল্লায় চলে আসে আর শ্রেয়াকে কল করে বলে আমার হাত থেকে বাঁচতে পারবে না। কি ভেবেছিলে আমাকে অপমান করে চলে আসবে আর আমি তোমাকে এইভাবেই যেতে দেব? কখনোই না। আজকে দেখো আমি তোমার কি অবস্থা করি। এদিকে ফোন পেয়ে শ্রেয়া অনেক ভয় পেয়ে যায়। এখন সে কি করবে? এদিকে দেখা যায় ওই সময়টাতে প্রচণ্ড রেগে মেগে সিদ্ধার্থ সেই মহল্লায় ফিরছিল। তার সাথে দেখা হয়ে যায় রঘু। রঘু তাকে জিজ্ঞেস করে শ্রেয়াকে সে চেনে কিনা, এই মহল্লায় সে কোথায় থাকে। সিদ্ধার্থ ওই সময়টাতে রঘুর ভিতরে মনসুরকে দেখতে পাচ্ছিল, আর এই জন্য হ্যালুসিনেশন করে সে রঘুকে প্রচণ্ড মারধর করতে থাকে আর মনসুর বলে ডাকতে থাকে। তোর জন্য আমার আজকে এই অবস্থা, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। অন্যদিকে রঘু তো প্রচণ্ড মার খেয়ে ভয় পেয়ে যায় আর বলে কে মনসুর, আমার নাম রঘু, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু সিদ্ধার্থ তার মনের সব রাগ রঘুর উপরেই মিটিয়ে দেয়, যার ফলে রঘু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জানালা দিয়ে এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শ্রেয়া। রঘু সেখান থেকে চলে যাবার পরে সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে একটু স্বস্তি পায়। এতদিন যে রঘু তার গায়ের উপরে হাত তুলেছিল, আজকে সেই রঘুকেই মার খেতে দেখে তার অনেক ভালো লাগে। সিদ্ধার্থ যখন তার বাসার সামনে আসে, শ্রেয়া সেখানে চলে আসে আর বলে তোমাকে অনেক ধন্যবাদ রঘুর হাত থেকে আমাকে বাঁচানোর জন্য, নয়তোবা ও আমাকে খুঁজে পেলে মেরেই ফেলতো। সিদ্ধার্থ এইসব কথা শুনে অবাক হয়ে যায় আর এরপরে ঋষির বিড়ালটা বের করে এনে শ্রেয়াকে দেয় আর বলে এই বিড়াল তোমরাই নিয়ে যাও, আমি নিজেই 2 বেলা খেতে পারি না, এই বিড়ালকে কি খাওয়াবো। এই কথা শোনার পরে শ্রেয়ার মায়া হতে থাকে সিদ্ধার্থের প্রতি, যে বেচারার এই কি অবস্থা, 2 বেলা ঠিক মতো খেতে পর্যন্ত পায় না। আর এই জন্য সে নিজের হাতে রান্না করে সিদ্ধার্থের জন্য খাবার নিয়ে আসে আর সিদ্ধার্থকে দেয় আর বলে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য, নয়তোবা ঠান্ডা হয়ে যাবে। এদিকে প্রথমবার কেউ তাকে নিজে হাতে রান্না করে খাবার দিয়ে গেল। এটা দেখে সিদ্ধার্থ অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তাকে কখনো এভাবে কেউ রান্না করে দেয়নি। বড় হয়েছে এতিমখানায়। অন্যদিকে তৃষা তো সবসময় তাকে 5 স্টার হোটেলে নিয়ে যেত, এমনকি তৃষা তো রান্নাও পারে না। তাই সিদ্ধার্থ যখন সেই হাতে রান্না করা খাবার খায়, তার কাছে সেটা 5 স্টারের থেকে বেশি টেস্টি মনে হয়। খুশিতে তার চোখ বেয়ে পানি পড়ছিল। এতদিন পরে সে ভালো একটু খেতে পেরেছে, আর এই জন্য সে আঙুল চাটতে শুরু করে। এদিকে পরপর কয়েকটা ঘটনার কারণে সিদ্ধার্থ আর শ্রেয়ার সম্পর্কটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। আর এই জন্য পরদিনই শ্রেয়া সিদ্ধার্থকে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসে আর বলে আমি ডান্স শেখাতে যাব, এই সময়টাতে তুমি ঋষির খেয়াল রাখবে। আমার ভয় হচ্ছে রঘু যদি এই সময়ের মধ্যে এখানে চলে আসে আর ঋষিকে উঠিয়ে নিয়ে যায়, তাহলে আমার কি হবে।
এদিকে সিদ্ধার্থ বলে, আমি এই বাচ্চা দেখাশোনার কাজ করতে পারবো না। কিন্তু শ্রেয়া তার কথা শোনে না। সিদ্ধার্থ বলে, একবেলা খাবার খাইয়েছ, তার বিনিময়ে এত বড় দায়িত্ব, এটা তো ঠিক না। কিন্তু শ্রেয়া তাকে অনেক মিষ্টি করে বলে, যার ফলে সিদ্ধার্থ আর মানা করতে পারে না। শ্রেয়া চলে যায়। সিদ্ধার্থ ঋষিকে নিয়ে থাকে। ঋষিকে দেখাশোনা করা এতটাও কঠিন কাজ নয়। কিন্তু সিদ্ধার্থ তখন ফেঁসে যায় যখন ঋষি তাকে বলে তার ম্যাথ হোমওয়ার্ক কমপ্লিট করে দেওয়ার জন্য। যদিও সিদ্ধার্থ এতটাও খারাপ স্টুডেন্ট নয়, কিন্তু জীবনের ট্র্যাজেডি, তৃষার ধোঁকা, মনসুরের ধোঁকা তাকে পাগল প্রায় বানিয়ে দিয়েছে। তাই এসব নিয়ে এখন আর সে ভাবতে পারে না। কিন্তু তারপরও ঋষি যখন তাকে জোর করে, সে নিজের সর্বোচ্চটা দিয়ে ঋষির হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। কিন্তু ঋষি যখন স্কুলে যায়, তাড়াহুড়োর কারণে সে অটোর ভেতরেই তার বাড়ির কাছে সেই নোটবুক ফেলে দিয়ে যায়। এদিকে ঋষির টিচার যখন ক্লাসরুমে সবাইকে হোমওয়ার্ক বের করতে বলে, ঋষি তখন দেখতে পায় সেই হোমওয়ার্কের নোটবুকটা তার কাছে নেই। সে বুঝতে পারে তাড়াহুড়োয় সেটা সে ফেলে রেখে এসেছে। এখন সে কি করবে? টিচার যখন তার কাছে আসে, সে বলে, স্যার সে হোমওয়ার্ক করেছে, কিন্তু ভুলে সেটা ফেলে রেখে এসেছে। কিন্তু টিচার তো তার কোনো কথাই শোনে না, কারণ অনেক বাচ্চারাই এমন মিথ্যে অজুহাত দেয়। আর এই জন্য সে তাকে মারার জন্য বাইরে নিয়ে আসে, প্রচণ্ড মারধর করবে। এই জন্য ঋষি বেচারা ভয়ে বারবার বলছিল সে হোমওয়ার্ক করেছে, তাকে যেন ছেড়ে দেয়। ওই সময়টাতে সিদ্ধার্থ সেই নোটবুকটা নিয়ে সেখানে চলে আসে। আর যখনই দেখতে পায় ঋষি হোমওয়ার্ক করেছে, সে সেটা বলেছে, কিন্তু তারপরও সেই টিচার তাকে মারছে, সে আবারও রেগে যায়। প্রচণ্ড রেগে সাইকো হয়ে সেই টিচারকে উল্টো মেরে বসে। আর তাই কথাটা একটা সময় প্রিন্সিপালের কান অব্দি চলে যায়। প্রিন্সিপাল রেগে গিয়ে ঋষিকেই সাসপেন্ড করে দেয়। এই বছর সে আর এক্সাম দিতে পারবে না। এতে ঋষি একেবারেই ভেঙে পড়ে, মন খারাপ করে। অন্যদিকে এটা যখন শ্রেয়া ফিরে এসে শুনতে পায়, সে প্রিন্সিপালের সাথে দেখা করে, অনেক রিকোয়েস্ট করে, ম্যাডাম এইবারে একটা সুযোগ দিন, এমনটা আর কখনো হবে না। কিন্তু সেই প্রিন্সিপাল ম্যাডাম কোনো কথাই শুনছিল না, সে তার কথায় অনড় ছিল। এদিকে শ্রেয়া সিদ্ধার্থের উপরে রেগে যায় আর বলে, শুধুমাত্র একটা দিনের ব্যাপার ছিল, একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটাও ঠিকঠাকভাবে পালন করতে পারলে না। সিদ্ধার্থ বলে, আগেই বলেছিলাম আমার দ্বারা এসব হবে না। এছাড়া অন্যায় ছাড়া কেউ কাউকে মারবে, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখব? আমার জীবনে এমনিতেই অনেকে অনেক অন্যায় করেছে, তাই আমি অন্যায় দেখতে পাই না, আর এই জন্যই আমি তাকে পিটিয়েছি। পরের দিন দেখা যায় সেই স্কুলে কয়েকজন পেন্টার আসে দেয়ালে পেন্টিং করানোর জন্য। কিন্তু সেই পেন্টিং করার জন্য তারা 15,000 টাকা চায়, যেটা সেই প্রিন্সিপালের কাছে অনেক বেশি মনে হয়। আর সে কম রাখতে বলে, কিন্তু সেই পেন্টাররা বলে এর থেকে কমে তারা পারবে না। এদিকে শ্রেয়া ঋষিকে নিয়ে প্রিন্সিপালের কাছে আবারও এসেছিল রিকোয়েস্ট করার জন্য। কিন্তু যখনই এটা সে শুনতে পায়, তখনই তার মনে পড়ে সিদ্ধার্থের কথা। কারণ সিদ্ধার্থের বাসায় যখন সে গিয়েছিল, সে দেখেছিল সিদ্ধার্থ তার দেয়ালের ভেতরে পুরোটা জুড়ে বিভিন্ন ড্রয়িং করে রেখেছিল। তাই শ্রেয়া প্রিন্সিপালকে বলে যে একবার সিদ্ধার্থকে সুযোগ দিয়ে দেখুন, ও খুব ভালো কাজ করতে পারবে। রিকোয়েস্ট করার পরে সে প্রিন্সিপালও রাজি হয়ে যায়। শ্রেয়া খুশি হয়ে যায়। আর এরপরে শ্রেয়া চলে আসে সিদ্ধার্থের কাছে আর বলে অন্তত ঋষির জন্য হলেও সে যেন এই কাজটা করে দেয়। কিন্তু সিদ্ধার্থ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো সেই ড্রয়িংগুলো করেছিলাম এমনিতেই, রাগের মাথায় তৃষার কথা মনে করে, আর এমনিতেই যা মনে এসেছিল তাই। দেয়ালে পেইন্ট করা আর এখানে আঁকা এক বিষয় নয়। কিন্তু শ্রেয়া তাকে রিকোয়েস্ট করে অন্তত ঋষির জন্য হলেও সে যেন এই কাজটা করে। অবশেষে সিদ্ধার্থ রাজি হয়ে যায়। এরপরে দেয়ালে সে পেন্টিং করে। সেই পেন্টিংগুলো এতটা ভালো না হলেও সেই পেন্টিংগুলো ছিল খুবই মিনিংফুল, যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে, এমনকি প্রিন্সিপালও। সিদ্ধার্থ বাচ্চাদের বলে, যদি পড়াশোনা না করে ফাঁকি দেওয়া হয়, তাহলে তার মতো এই বক্সে থাকতে হবে, আর পড়াশোনা করলে ভালোভাবে থাকতে পারবে। এইসব ড্রয়িংগুলো বাচ্চাদের অনেক ভালো লাগে। অন্যদিকে প্রিন্সিপালও যখন এগুলো দেখে, সে দেখতে পায় বাচ্চারা এগুলো পছন্দ করছে, আর এগুলো বাচ্চাদের জন্য অনেক উপকারী। আর এতে সে অনেক বেশি খুশি হয়ে ঋষির সাসপেনশন উঠিয়ে নেয়। এমনকি খুশি হয়ে সে সিদ্ধার্থকে 15,000 টাকাও দেয় আর বলে তার কন্টাক্টে আরও অনেক স্কুল রয়েছে, সেখানে সে সিদ্ধার্থকে পাঠাবে। সিদ্ধার্থ সবকিছু হারিয়ে ফেলার পরে এই প্রথমবার 15,000 টাকা ইনকাম করলো। টাকাগুলো পেয়ে সে অনেক বেশি খুশি। এরপরে থেকে তো প্রত্যেকদিন সিদ্ধার্থকে বিভিন্ন স্কুলে একাডেমিতে ডাকতে শুরু করে, যার ফলে এটা একটা সিদ্ধার্থের প্রফেশনে পরিণত হয়। শ্রেয়া একদিকে ডান্স শিখে টাকা ইনকাম করছিল, অন্যদিকে সিদ্ধার্থ পেন্টিং করে। আর সিদ্ধার্থ যে টাকাটা ইনকাম করত সে সেটা শ্রেয়াকে দিত, কারণ সিদ্ধার্থ এখন শ্রেয়াদের সাথেই থাকতে শুরু করেছে। তাদের সাথে একসাথে বসে খাবার খেত,
ঋষির সাথে খেলাধুলা করত। ঋষির সাথে এখন খেলতে তার অনেক বেশি ভালো লাগে। আর এভাবে দুষ্টুমি করতে করতে একটা সময় সিদ্ধার্থ শ্রেয়ার প্রেমে পড়ে যায়। সিদ্ধার্থ কখন যে শ্রেয়াকে ভালোবেসে ফেলে সে সেটা বুঝতেই পারে না। যদিও একবার ভালোবেসে সে তার জীবনের সবকিছু হারিয়েছে, কিন্তু তারপরও সে আবারও প্রেমে পড়ে যায়। আসলে ভালোবাসাটা হয়ই এমন। এদিকে আবারও মনসুর তাদের ডাকে। সিদ্ধার্থ এবং রেবান সেখানে চলে যায়। মনসুরের লয়ার এবার তাকে 25 লক্ষ টাকা অফার করে আর বলে কেসটা উঠিয়ে নেবার জন্য। সিদ্ধার্থ ভেবে দেখছিল বিষয়টা, কিন্তু মনসুর আবারও তাকে খোঁচা মেরে কথা বলে বসে। আর এতে যা হওয়ার তাই হয়। সিদ্ধার্থ আবারও রেগে যায় আর সেই 25 লাখ টাকার অফারও রিজেক্ট করে দেয় আর বলে সে কখনোই কেস উঠাবে না। রেবান প্রচন্ড রেগে যায় আর সিদ্ধার্থকে বলে, তুমি এটা কেন করলে? 25 লাখ টাকা কম নয়, তুমি টাকাটা নিয়ে নিতে, তাহলে আমাদের জীবনটা ঠিকঠাক হয়ে যেত। সিদ্ধার্থ বলে, টাকার বিনিময়ে ও আমাদেরকে কিনে নিতে চাইছিল। আমি আমার জীবনটাকে অনেক কষ্টে আবার ঠিকঠাক করতে চলেছি। এখন আমি জীবনটাকে আর নষ্ট করতে চাই না। আর টাকার ব্যাপার তো, আমি পেন্টিং করে ভালো টাকা ইনকাম করছি। আমাকে কিছুদিন সময় দাও, তোমার টাকাটাও আমি পরিশোধ করে দেব। রেবান আরও রেগে যায় আর বলে, তুমি ওই শ্রেয়ার জন্য এই টাকাটা নিলে না, তাই তো? আরে, আগে তো তৃষা নামের একটি মেয়েকে ভালোবাসতে, আর এখন একজন মহিলার সাথে থাকতে শুরু করেছো। তোমার জীবন তো আরও ধ্বংস হয়ে যাবে। কি করছো এসব? পাগল হয়ে গেছো নাকি? সিদ্ধার্থ প্রচন্ড রেগে যায়, রেবানকে চর মেরে বসে আর বলে শ্রেয়ার নামে আর একটাও বাজে কথা না বলার জন্য। শ্রেয়া ওই ধরনের মেয়েই নয়। রেবান বলে, ঠিক আছে, তুমি শ্রেয়াকে নিয়ে থাকো, আমার কাছে কখনো আসবে না। 25 বছরের বন্ধুত্ব আমি এখানেই শেষ করে গেলাম। সিদ্ধার্থ প্রচন্ড রেগে যায়, কারণ এখন তার জীবনটা ধীরে ধীরে শুধরে যাচ্ছে। যে জীবনটা একেবারে ধ্বংস করে দিয়েছিল মনসুর আর তৃষা, আর সেই ধ্বংস হওয়া জীবনটা শ্রেয়া একটু একটু করে ঠিক করে দিচ্ছিল। তাই সে আর অন্য কোথাও ফিরে যেতে চায় না। এখন তিনজনের তাদের একটা পরিবার হয়ে গিয়েছিল। শ্রেয়া আর সিদ্ধার্থ টাকা ইনকাম করে ফ্যামিলি চালাচ্ছিল। অন্যদিকে সিদ্ধার্থের জীবনেও এখন আপন বলতে কেউ রয়েছে। ঠিক একই রকমভাবে শ্রেয়ারও তার আপন কেউ রয়েছে যে তার জন্য ভাববে। রঘুর মতো শুধুমাত্র তাকে টর্চার করবে না। রঘু শুধুমাত্র সবসময় তাকে টর্চার করত আর অ্যাবিউজ করত, কিন্তু সিদ্ধার্থ সেটা নয়। এদিকে শ্রেয়াও জানত সিদ্ধার্থের জীবনে কি কি হয়েছে, আর এই জন্য সে তাকে সবসময় সাহস দিত যে সবকিছু ঠিক হয়ে যাবে। সিদ্ধার্থ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছিল, কিন্তু কথায় আছে সুখের উপরে নজর লাগে বেশি, আর এখানেও সেটাই হয়। শ্রেয়া আর সিদ্ধার্থ একে অপরকে ভালোবেসে ফেলেছিল। যখনই তারা একটু প্রাইভেট মোমেন্ট কাটাতে যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে তৃষা তাকে বারবার কল করছিল। সে তার কলটা কেটে দিচ্ছিল, কিন্তু তারপরও তৃষা আবারও তাকে কল করছিল। আর এই জন্য রেগে গিয়ে তৃষার কলটা রিসিভ করার জন্য সে শ্রেয়াকে একটু অজুহাত দিয়ে নিজের রুমে চলে আসে। আর বাইরে আসার পরে সে তৃষাকে গালি দিতে শুরু করে। ফোন রিসিভ করে, কিন্তু দেখতে পায় তৃষা তার রুমে চলে এসেছে। এটা দেখে সিদ্ধার্থ অনেক ভয় পেয়ে যায়, কারণ তৃষা মাতাল হয়েছিল, তার একেবারেই হোশ ছিল না। তাই সিদ্ধার্থ তাড়াতাড়ি তৃষাকে রুমের ভেতরে নিয়ে আসে। তৃষা বলে, কালকে মনসুরের সাথে আমার বিয়ে, কিন্তু আমি বিয়ে করতে চাইছি না। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে এনজয় করতে চাই। তোমার সাথে এনজয় করে যতটা মজা সেটা মনসুরের সাথে নেই। কিন্তু সিদ্ধার্থ বলে, কি বলছো এসব? শ্রেয়া জানলে কি বলবে? তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তৃষা তার কোনো কথাই শোনে না, জোর করে তার কাছে এসে ঘনিষ্ঠ হয়ে যায়। অন্যদিকে সিদ্ধার্থ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, যার ফলে যা হবার তাই হয়। দুজনে সেখানে ঘনিষ্ঠ হয়ে যায়। আর এরপরে একটু পরেই তৃষাকে সে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে সিদ্ধার্থ চলে আসে শ্রেয়ার কাছে, যে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। সেখানে যেতে শ্রেয়া তার কাছাকাছি চলে আসে, আর সেখানে দুজনেই ঘনিষ্ঠ হয়ে যায়। আর আজকের পরে থেকে তাদের ভালোবাসার গন্তব্যটা একেবারে আলাদা হয়ে যায়। সিদ্ধার্থ শ্রেয়াকে বলে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, সবসময় আগলে রাখবো। এতে শ্রেয়াও অনেক খুশি হয়। কিন্তু তখনই শ্রেয়া দেখতে পায় সেখানে তিশার হিল রয়ে গিয়েছিল। শ্রেয়া জিজ্ঞেস করে, এগুলো কার? শ্রেয়া আসলে বুঝতে পেরে গিয়েছিল এখানে আসলে কি হয়েছে। যদিও সিদ্ধার্থ কথা এড়ানোর চেষ্টা করে, কিন্তু শ্রেয়া সরাসরি তাকে একটা চর মেরে বসে আর বলে, তোমার তো একটু লজ্জা থাকা উচিত। তুমি তৃষার সাথে ফিজিক্যাল রিলেশন করার পরে তুমি আমার কাছে এসেছো। আমার সাথেও একই কাজ করলে তুমি তো মানুষের কাতারেই পড়ো না। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম আমি তোমাকে তৃষার কথা ভুলিয়ে দিতে পেরেছি, কিন্তু তুমি তো দুইজনের সাথে লাইন রাখতে চেয়েছিলে। তুমি কি একই সাথে দুইজনের সাথে কানেক্ট হতে চেয়েছিলে? ছি। এই বলে সে সেখান থেকে চলে আসে। শ্রেয়ার সাথে সাথে ব্যাগ আর ঋষিকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে সিদ্ধার্থ তাকে বারবার পেছন থেকে ডাকছিল, তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু শ্রেয়া তার কোনো কথাই শুনে না। সিদ্ধার্থ ওই অবস্থাতেই
শ্রেয়ার পিছনে দৌড়াতে শুরু করে। আর এই দৃশ্যটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল, যেখানে সে বলছিল ভালোবাসা মানুষের জীবনের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরও মানুষ ভালোবাসে। এদিকে শ্রেয়া সিদ্ধার্থের উপরে এতটাই রেগে গিয়েছিল যে যখনই সিদ্ধার্থ তার পিছু পিছু আসছিল, তাকে ডাকছিল, শ্রেয়া বাসের পর্দা পর্যন্ত টেনে নেয়। তার মুখও সে আর দেখতে চায় না। আর তখনই আমরা জানতে পারি, যখনই তৃষা তার কাছাকাছি এসেছিল, সিদ্ধার্থ তার সাথে ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, ঠিক ওই সময়টাতে তার শ্রেয়ার কথা মনে পড়ে। আর শ্রেয়ার কথা ভেবেই সে তৃষাকে দূরে সরিয়ে দেয়, তাকে অপমান করে সেখান থেকে টেনে বের করে দেয়। আর এই জন্য তাড়াহুড়োতেই তৃষার জুতো সেখানে পড়েছিল। কিন্তু বেচারা সিদ্ধার্থ শ্রেয়াকে সেই কথা বোঝানোর টাইমই পেল না। শ্রেয়া তাকে ছেড়ে চলে গেল। সে প্রচণ্ড রেগে যায়। তার জীবনটা ধীরে ধীরে শুধরে যাচ্ছিল, কিন্তু সেই জীবনটা আবারও কাচের টুকরোর মতো ভেঙে দিয়েছে তৃষা। তৃষার প্রতি তার এতটাই রাগ হতে থাকে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তাকে মেরে ফেলার কল্পনা করে। এরপরেই সে চলে যায় তৃষার বিয়েতে। আর সেখানে যে সে মনসুর আর তৃষার সামনে দাঁড়িয়ে বলে, এই নাও তোমার হিল। গতকাল যখন তুমি আমার রুমে এসেছিলে, তোমার হিলটা সেখানেই রয়ে গিয়েছিল। মনসুরও বুঝতে পেরে যায় তৃষা আসলে গোপনে সিদ্ধার্থের সাথে সম্পর্ক রেখেছিল, তার সাথে রুম ডেট করত। সিদ্ধার্থ তখন এভাবেই বিয়েতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে মনসুরও বুঝতে পেরে যায় যে তার ভালোবাসার মানুষ তাকে ধোঁকা দিয়েছে। অন্যদিকে তৃষাও না পেল মনসুরকে, না পেল সিদ্ধার্থকে। মনসুর আর তৃষার অবস্থা দেখে সিদ্ধার্থ অনেক খুশি হয়। আমারও ভালো লাগছিল বিষয়টা। সিদ্ধার্থ তাদের উচিত শিক্ষা দিয়েছে, কিন্তু বেচারা সিদ্ধার্থের লাইফে এমনটা না হলেও পারত। শ্রেয়া তাকে না ছেড়ে গেলেও পারত। সিদ্ধার্থ যদি শ্রেয়াকে ভুলটা বুঝিয়ে বলতে পারত, তাহলে হয়তোবা গল্পটা ভিন্ন রকম হতে পারত। ঠিক তখনই 1 মাস পরের ঘটনা দেখানো হয়। সিদ্ধার্থ অনেক কষ্টে শ্রেয়ার ঠিকানা খুঁজে বের করে আর সেখানে চলে যায়। শ্রেয়াকে সবকিছু খুলে বলে, বুঝিয়ে বলে, কিন্তু শ্রেয়া প্রথমে সিদ্ধার্থকে দেখে প্রচণ্ড রেগে গিয়েছিল। কিন্তু এই 1 মাসে শ্রেয়া প্রত্যেকটা সময় শুধু সিদ্ধার্থের কথাই ভেবেছে। শ্রেয়া ভাবত, যদি সিদ্ধার্থ তাকে সত্যিই ভালোবাসে, তাহলে তার কাছে এসে ফিরে আসবে, আর নয়তোবা কখনো আসবে না। আর এই জন্য সিদ্ধার্থকে দেখেই সে মনে মনে অনেক খুশি হয়। আর সিদ্ধার্থ যখন তাকে সবকিছু বুঝিয়ে বলে, শ্রেয়া তখন তাকে মাফ করে দেয়। তারা আবারও একে অপরকে ভালোবাসতে শুরু করে। 3 জনের পরিবার শুরু হয়ে যায়। এরপরে সিদ্ধার্থ চলে আসে রেবানের কাছে আর বলে, কি ব্যাপার, একদিনের ঝগড়াতেই এতদিনের বন্ধুত্বটা শেষ হয়ে যাবে? এটা কি করে হয়? সে রেবানের কাছে মাপ চায়। আর এরপরে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। ধীরে ধীরে সিদ্ধার্থের জীবনটা আবারও ঠিক হয়ে যায়। সাইকো সিদ্ধার্থ থেকে নর্মাল সিদ্ধার্থ হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।